নমস্কার, সমস্যা সমাধান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহ নলে জালোরে তারে জালো। নিশীথ ঘন অন্ধকারে ডাকেন তোরে প্রেমাভিসারে, দুঃখ দিয়ে রাখেন তোর মান, তোমারই লাগি জাগেন ভগবান। ভগবান জেগে আছেন ৫১ কালীবাড়ি মন্দিরের ৫১ মায়েরা, আর জেগে আছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যিনি সবসময় আপনাদের পাশে আছেন, আপনাদের কথা চিন্তা করেন এবং আপনাদের যে কোনো সমস্যার সমাধান দিয়ে দেন। এই মুহূর্তে আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যিনি ৫১ কালীবাড়ি মন্দিরের প্রাণপুরুষ এবং তার সমাজসেবামূলক সমস্ত কার্যকলাপে আজকে বলতে গেলে সারা পশ্চিমবঙ্গ মুগ্ধ হয়েছে। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন আর আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি দেবেন। অবশ্যই তার জন্য ধৈর্য ধরে থাকবেন এবং জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই প্রশ্নের ভাণ্ডার থাকে, আমার অনুষ্ঠান মানেই তো আমাদের দর্শকদের কিছু কোশ্চেন থাকে এবং সেই কোশ্চেনগুলিকে আমাকে অ্যান্সার দিতে হয়। আজকে এমন একটা কোশ্চেন নিয়ে এসছে বা এমন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আপনারা শুনতে থাকবেন এবং এই চ্যানেলের দিকে তাকিয়ে থাকবেন। একটুও কিন্তু মানে মন সরানো যাবে না। অ্যাকচুয়ালি আমাদের আজকের যে আলোচনা আপনাদের প্রত্যেকের সেন্সেশন, কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালা, যার সম্প্রতি মৃত্যু হয়েছে এবং সারা দেশকে কিন্তু নাড়িয়ে দিয়েছে তার মৃত্যু। কারণ হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে মাত্র ৪২ বছর বয়সে তিনি মারা গেলেন এবং তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন, বা এই যে তার হঠাৎ মৃত্যুর জ্যোতিষের যে বিশ্লেষণ সেটা আপনি কিভাবে করবেন? ধন্যবাদ তোমাকে। জ্যোতিষ মতে হঠাৎ মনে না হওয়া, কিন্তু ৪ পর্ব গড়ে একে একে ঘটতে থাকা ঘটনার দশা, গ্রহের অবস্থার পারফেক্ট মিল ঘটলে এক ধরনের আঘাতের সম্ভাবনা বেড়ে যায়। যেহেতু আমি তোমাকে একটা কথা বলি, দেখো আজকে একটা মেয়ে ফিট এবং পারফেক্ট, এবং সেই মেয়েটি হঠাৎ করে তার মরে যাওয়া বা তার একটা অ্যাটাক হওয়া, এটা কেন আসে, কিসের জন্য আসে? তো আজকে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো এই ধরনের আলোচনা যারা শুনতে চাইছো বা যারা শুনতে পারবে তারা কিন্তু একদম তো একাগ্রতা মন নিয়ে শুনবে। আজকে ফার্স্টে বলি তোমাকে ধন্যবাদ যে এই ধরনের কোশ্চেন করা। তো জ্যোতিষ মতে কি হয়, হঠাৎ কোনো কিছুর হওয়া বা না হওয়া, এই যে পর্বগুলি থাকে, এই পর্বগুলি একটা বিচার থাকে। এই বিচারগুলি আমি আজকে করব। দশা, অন্তর্দশা, ভাইব্রেশন, কোন ঘর, সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব। ফার্স্টে বলি, গ্রহের অবস্থার পারফেক্ট মিল ঘটলে এই ধরনের আঘাতের সম্ভাবনা বেড়ে যায়। যেহেতু এখানে সরাসরি তথ্য নেই, জন্মকুণ্ডলী আমরা ধরে নিতে পারি অষ্টম ঘর, এর অবস্থাকর সক্রিয়তার বিষয়টি অষ্টম ঘরকে আমরা ধরব, অষ্টম ঘরটাকে আমরা ধরব। তো আমি এরপরে জানতে চাইবো যে অষ্টম ঘর সেটা কি, মানে তার বিশেষত্বটা কি রয়েছে? অষ্টম ঘর সেটা ঠিক কি, আমাকে এই প্রশ্নটা করা হলো। দর্শক বন্ধু, এটা তো আপনাদেরও প্রশ্ন, তাই না? আপনাদের সবার প্রশ্ন। আপনি জানতে চাইছেন যে অষ্টম ঘরটা কি। অষ্টম ঘর হলো জ্যোতিষের খুবই সংবেদনশীল। এই রিপ্রেজেন্ট করে মর্টালিটি, সাডেন আফেভেলস, হিডেন ইস্যু। এটা প্লুটো স্করপিওর প্রভাব। যখন এই ঘরে যেমন কেতু, চন্দ্র, বুধ বা সূর্য দুর্বলভাবে অবস্থান করে এবং দশায় সক্রিয় হয়, তবে আবেগ, অবসন্নতা, রক্তচাপ, হ্রাস এমন ঘটনা ঘটতে পারে এই ঘরের জন্য। কিন্তু মাত্র ৪২ বছর বয়সেই এতটা ফিটনেস কনসাস, তবুও কেন এই পরিণতি হলো? এটা কিন্তু আমাদের প্রত্যেকের মনের প্রশ্ন এবং আমার মনে হয় আপনিই তার উত্তর দিতে পারবেন। নিশ্চয় আমি উত্তর দেব।
সত্যি তো 42 বছর বয়স একটা মেয়ে, তরতাজা মেয়ে যে জিম করছে, ব্যায়াম করছে, আসন করছে, কেন এরকম হয়? আসলে এমন পরিস্থিতিতে হঠাৎ ড্রপার, যেমন পুলিশ রিপোর্টে বলা হচ্ছে তার ব্লাড প্রেশারে খুব নিচে নেমেছিল, লো ব্লাড প্রেশার, এবং কার্ডিয়াকে থামিয়ে দেয়। সেটি ঘটেছে। তবে জ্যোতিষভাবে যদি অষ্টম ঘরে দুর্বল গ্রহ প্লাস দশা চলমান প্লাস মানসিক চাপ রাখা, গান বা স্ট্রেচিং ঘটনা, তবে হঠাৎ দেহে প্রতিক্রিয়া করে। কি বলতো, আমাদের জীবনে না অনেক মানে মাইন্ডের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, যে জিনিসগুলি যাই হোক, আমাদের মানে question- অ্যাকচুয়ালি এত গুরুত্বপূর্ণ আলোচনা, আর মানে এখন আমাদের সম্প্রতি এটা নিয়ে আমাদের ভীষণ কৌতূহল প্রত্যেকটি ভারতবাসীর মনে। সাথে সাথে আপনারাও তো আমাদের কাছে বলবো একদম ভীষণ প্রিয়, সবার আগে আপনারা, আর তাই আপনাদের ফোনগুলোর উত্তর তো আমরা দেবই। কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ। খুব ভালো লাগলো, আপনি ঠাকুরের নাম করলেন। জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ, বলো বলো, জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ। হ্যাঁ দাদা, আমি আপনার মন্দিরে 1 জানুয়ারিতে গিয়েছিলাম। আচ্ছা। তো আপনার সাথে তো সেদিন দেখা হয়নি। হুম। তো আমি তো এখন একটু অসুস্থ আছি, তাই যেতে পারছি না। তো আমি একটু নিজের সম্বন্ধে কিছু জানতে চাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 80। 8, দেখেছো সেই 8, শনি আচ্ছা, অষ্টম, মানে নেগেটিভ ভাইব। মানে এই যে অষ্টম ঘরকে তো আমরা মারক ঘর বলে জানি। একদম একদম। আমি ওই মানে অষ্টম ঘর নিয়ে আমি আলোচনা করব আমাদের অনুষ্ঠানে, আমি দর্শক বন্ধুদেরকে জানাবো। আচ্ছা, তোমাকে বলি, যে কোনো একটি গাছের নাম বলো। বট গাছ। যে কোনো একটি ফলের নাম বলো। আম। আচ্ছা, তোমার কথা শুনে, তোমার ভাইব্রেশন শুনে, মানে আমি তোমার কথা একটা ভাইব্রেশন পাচ্ছি, তুমি অসুস্থ তার মধ্যে রয়েছো। শারীরিক দিক থেকে তুমি অনেক ডক্টর দেখাচ্ছ। আমি এই নিয়েও একটা শো করলাম যে আমরা অনেক ডক্টর দেখাই, কিন্তু অনেক সময় ডক্টর বলে যে সব ঠিক আছে, কিন্তু আমাদের দুর্বলতা কাটে না, আমাদের অসুস্থতা থেকেই যায়। এখানে কিছু একটা নেগেটিভ শক্তি, নেগেটিভ ভাইব্রেশনের একটা থাকে। তো যাই হোক, তুমি দেখবে সব কিছুর দিক থেকে, সব কিছু থাকা সত্ত্বেও, অর্থ, টাকা, সম্পত্তি, পয়সা, প্রতিপত্তি থাকা সত্ত্বেও তোমার শান্তিটা নেই, তোমার মানে মানসিক শান্তিটা নেই, এবং সব জায়গায়, সব থেকে বলতে গেলে সব কিছুর মধ্যে থেকে শারীরিক একটা অসুস্থতা রয়েছে। শরীরে অনেক সমস্যা থাকে, পেটের যন্ত্রণা থাকে, এবং গাইনোর কিছু প্রবলেম তোমার রয়েছে। মানসিক দিক থেকে অনেকটা ভেঙে পড়েছো, শান্তির জন্য অনেক চেষ্টা করছো শান্তি পাওয়ার, কিন্তু শান্তি পাচ্ছ না। ঠিক না ভুল বললাম? হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছেন। মানে খুবই আমি অসুস্থ, আর পেটের সমস্যাও আছে। সে মানসিক শান্তিও নেই। শরীর খারাপ থাকলে তো মানসিক শান্তি কিছুই তুমি থাকে কি না। চাও? অনেক ডক্টরও দেখিয়েছি। তুমি কি চাও? তুমি সুস্থ থাকতে চাও তো? হ্যাঁ, আমি চাইছি যে সুস্থ থেকে একটা স্বাভাবিক জীবন যাতে আমরা কাটাতে পারি। তুমি সুস্থ থাকার জন্য দেখো, তোমাকে তোমার যে সমস্যাটা, এর জন্য আসতে তো হবেই। আমার চেম্বারে আসতে পারো, না হলে তুমি আমাদের অনলাইন কনসাল্ট করতে পারো। কিন্তু তোমাকে আমি একটা টোটকা বলি, একটা লেবু নেবে, সেই লেবুতে একটু সিঁদুর লাগিয়ে দেবে বা আলতা লাগিয়ে দেবে, লাগিয়ে দিয়ে আমরা সেই কালো তিল পেস্ট করে সেই কালো তিল গঙ্গা জলের সাথে মিশিয়ে তোমার ওই লেবুটায় লাগিয়ে দিয়ে, ওই লেবুটা মাঝখান থেকে একটা ফালি করে ওর মধ্যে একটা পেরেক পুঁতে তোমার ঘরের যে কোনো একটা কোণায় রেখে দেবে, যে কোনো একটা কর্নারে ওটা রেখে দাও। সপ্তাহখানিক পর থেকেই দেখবে একটা পজিটিভ ভাইব পাচ্ছ, এবং তারপরে তুমি মোটামুটিভাবে একটু ভালো ফল পেতে পারো। তখনই আমার সাথে কন্ট্যাক্ট করে, বা আমাদের যে নম্বর যাচ্ছে নিচে, সেই নম্বরের সাথে আমাদের যে টিম আছে, সেই টিমের সাথে কন্ট্যাক্ট করে তুমি চলে আসতে পারো তোমার নিয়ারেস্ট কোনো চেম্বারে। ঠিক আছে? বেশ, একদম দাদা, একদম একদম। আপনি অবশ্যই ভালো থাকবেন, এবং মানে আমাদের ফোন পেলাম, সাথে আমাদের আজকে যে আলোচ্য বিষয় তার একটা সিমিলারিটি আমি পেলাম। যে এই যে কাঁটা লাগা গাল শেফালি জারিওয়ালা, যিনি এত ফিটনেস কনসিয়াস এবং ফিট, তিনি হঠাৎ করে মৃত্যুবরণ করলেন কার্ডিয়াক অ্যারেস্টে। তাহলে এখানে আমাদের নিশ্চয়ই কোনো গ্রহ নক্ষত্রের ফের রয়েছে।
আবার আমরা এমন দেখি অনেকে ভীষণ অসুস্থ কিন্তু তারা বেঁচে রয়েছেন। এবং এই যে দিদি আমাদেরকে ফোন করলেন, ওনার কোনো কিছু অভাব নেই, তাও কিন্তু তার শারীরিক সুস্থতা নেই। মানে গ্রহ নক্ষত্র আমাদের জীবনের কতটা ভূমিকা গ্রহণ করে, মানে আমাদের ভালো থাকার ক্ষেত্রে এই ফোন এবং আমাদের আলোচ্য বিষয় সেটারই প্রমাণ। তো যাই হোক, আমাদের আলোচনাতে আবার ফিরে আসব। এই যে কাটা লাগা গাল, তার ক্ষেত্রে কি ট্রিগার হলো তার সেই গান, মানে তার সেই ইমেজ, এত সুন্দর একটা ফিট বডি, এত সেক্সি বডি, সেটাকে ধরে রাখতে গিয়ে তাকে কি শেষ অবধি নিজের জীবন দিয়ে হ্যাঁ, দিতে হলো? যেমন দেখো আমি তোমাকে বলি, যেমন ধরো দিনব্যাপী সে উপবাস করে, অ্যান্টি এজিং মানে যে একটা ইঞ্জেকশন নেয় ও ওষুধ, সব মিলে একটি ভয়ানক ফিজিওলজিক্যাল লোড তৈরি হয়েছে। আর যদি জন্মকুণ্ডলিতে সমস্যা থাকে, তেমন সংকট সহজেই ঘটছে। তো আমি বলবো একটা কথাই, যে মানব জীবনের সমস্যা থাকবে, যে যে মেয়েটি মানে 42 বছর বয়সের যে মেয়েটি তন্দুরুস্ত ফিট থাকে, হ্যাঁ, এবং সেই ফিটে সে নিয়মিত জিম মানে আমাদের করছে। আইডল। হ্যাঁ, আইডল, মানে মানে সুন্দরের দিক থেকেও ভালো। একদম। তো সেই মেয়েটি মানে ফিট, এবং সেই ফিট হওয়া সত্ত্বেও সে কেন, এবার দেখো গ্রহের তো একটা ফেট থাকে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এবং দেখো তার সব কিছুর মধ্যেও কিন্তু অনেক, দেখো আমরা ফিট থাকার জন্য কিন্তু আমাদের পরিশ্রম করতে হয়, ঠিক। আমাদের পরিশ্রম, এবং সেই পরিশ্রমটা ধরো আমরা জিমে আমরা সময় কাটাচ্ছি 4 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। এবার আমাকে ফিট রাখতে গেলে নিয়মিত, এবার দেখা গেলো আমি জিম করলাম, কিন্তু সেই জিমের সাথে আমি কিন্তু সেইভাবে ডায়েটটা কন্ট্রোল করছি না, সেই কন্ট্রোলটা, সেই ডায়েটটা মেনটেন করছি না। এবার ডায়েট এবং জিম দুটোকে কিন্তু ব্যালেন্স করতে হয়। এবার দেখা গেল আমি অনবরত জিম করে যাচ্ছি, কিন্তু আমি ডায়েটটা কন্ট্রোল করছি না। ঠিক। এবার সেখানে একটা থাকে, এবার এই যে লোড থাকে, টেনশন থাকে, আমি যে আমার বয়স একটা রিদিমে চলছে, সেই বয়সটাকে থামিয়ে নিয়ে আসছি, সে থামিয়ে আনার জন্য বিভিন্ন মেডিসিন ব্যবহার করছি, আমি বিভিন্ন রকমের এজিং ক্রিম ব্যবহার করছি, বিভিন্ন রকমের ইনজেকশন নিচ্ছি। তো এইগুলি তো আমাদের তো হ্যাম্পার করবে আমাদের শারীরিক দিক থেকে। এটা হলো ফিজিক্যাল দিক থেকে বললাম। এবার আমি গ্রহের দিক থেকে আমি কিছু আলোচনা করবো। তার আগে আমাদের অনুষ্ঠান মানে ফোনের একটা বন্যা থাকবে, একদম। ফোন কে থাকবে। আছেন বলুন? কে আছে আমাদের সাথে, বলো কে আছো? নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে আছো? নমস্কার। হ্যালো। নমস্কার, বলুন কে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি, সঙ্গীতা রায় বলছি। হ্যাঁ, বলো Hello? বলো বলো বলো। বলছি আপনার তো প্রোগ্রাম আমি খুবই দেখছি, আমার খুবই ভালো লাগে। আর আমি একটা সমস্যা নিয়ে বলছি, যে পারিবারিক একটু সমস্যা খুবই চলছে, হুম, সেই বিষয়ে নিয়ে একটু কথা বলতে চাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার বয়সটা বলো। আমার বয়স 32 বছর। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 40। 4 বললে 40, 40। আচ্ছা, যে কোনো একটি গাছের নাম বলো। গাছের নাম? হ্যালো। হ্যাঁ, গাছের নাম বলো। হ্যাঁ, আম গাছ। আম গাছ, আম গাছ। ফলের নাম বলো। ফল হচ্ছে আমি হবে। আমি হবে। আচ্ছা, তো তোমাকে একটা কথা বলি, শারীরিক জায়গা থেকে, শরীরের দিক থেকে তোমার মোটামুটি ভালো আছে, খারাপ নেই, কিন্তু অর্থনৈতিক জায়গা থেকে একটু সমস্যা দেখা দিচ্ছে, পারিবারিক সমস্যার মধ্যে তুমি রয়েছো। তোমার বিয়ে হয়ে গেছে সম্ভবত, কিন্তু কিন্তু সেই জায়গা থেকে অতটা মিল আমি পাচ্ছি না। শারীরিক জায়গা থেকে ভালো থাকলেও মানসিক মানে মেন্টাল দিক থেকে তুমি ঠিক নও, এবং প্রচুর পরিশ্রম করছো নিজেকে ঠিক রাখার জন্য, ফ্যামিলিকে ঠিক রাখার জন্য, কিন্তু নিজে ঠিক থাকছো না, কিন্তু ফ্যামিলিকে ঠিক রাখার চেষ্টা করেও বদনাম যাচ্ছে হয়ে। শরীরের দিক থেকে অনেকটা কষ্ট হচ্ছে, মানসিক জায়গা থেকেও অনেকটা সমস্যা দেখা দিচ্ছে, এবং বিভ্রান্ত তুমি কি করবে, তুমি নিজে ঠিক করতে পারছো না কি করবো। এক এক সময় মনে হয় আমার জীবনটাকে শেষ করে দেবো, সুইসাইড করে নেবো, এবং আর এক সময় মনে হয় যে আমার দ্বারা কিছু হবে না, মানে অনেক চেষ্টা করে, অনেক চেষ্টা করা সত্ত্বেও জীবনে সাফল্যটা পাচ্ছ না, এবং ভেঙে পড়ছো দিন দিন, মনে হচ্ছে যে কি হবে আমার লাইফে। এই নিয়ে অনেকটা ঠিকই বলেছেন, পুরো একই, সবই মিলে যাচ্ছে। সত্যি বলছি। কি করে মিললো, মানে কি করে ম্যাজিক, এটা আপনি ভাবছেন কি? ম্যাজিক ভাবছো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আচ্ছা একটা কথা বলুন তো, আপনি এই যে বললেন না যে আমি এই অনুষ্ঠান ভীষণভাবে দেখি, ভালো লাগে, এটা কেন? না, মন্দির আছে, তারপরে দেখাশোনা, মানে ভীষণ দাদাকে খুবই পছন্দ, তারপর দাদা ভীষণ একটা
সলিউশন গুলো দেয়, খুবই ভালো লাগে। এই বিষয়গুলো আমার জানতে মানে খুবই ভালো লাগে। পারিবারিক সমস্যা নিয়ে ভুগছি, আর আমি খুবই এই জিনিসটা দেখি, বিশেষ করে দাদার প্রোগ্রামটাই আমি দেখি বিশেষ করে, আচ্ছা খুবই আচ্ছা, ভালো লাগে। বেশ তাই সেই ধন্যবাদ। সূত্রে আমি চাইছিলাম যে দাদা যদি আমার কোনো কোনো জায়গায় থাকে, সেই জায়গায় আমি একটু যেতে চাই, একটু আচ্ছা দেখাতে চাই দাদাকে। আচ্ছা আচ্ছা, আমাদের ওই নিচে যে নম্বরগুলি আছে দেওয়া আছে সেখান হ্যাঁ। থেকে ওরা হ্যাঁ, হ্যাঁ। কন্ট্যাক্ট করতে পারো, এবং আমাদের টিম তোমাদের সাথে সেই বিষয়ে তোমরা কি করবে, যে নম্বরগুলি যাচ্ছে নিচ থেকে সেই নম্বরে তোমরা একটা মানে হাই লিখে পাঠাতে পারো, বা তোমরা সেই নম্বরে ফোন করতে পারো। ফোন করে যদি কোনো কারণে না পাওয়া যায় আমাদের টিমই তোমাদের সাথে যোগাযোগ করে নেবে, কোনো অসুবিধা বেশ। নেই। ঠিক আছে, ভালো থাকো। ওকে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। বা যে ফেসবুক পেজ আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই সমস্ত জায়গা দিয়েও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগের মাধ্যম অনেক আছে, অনেক যোগাযোগের আছে। মাধ্যম মানে ইচ্ছা মানে থাকলে, আপনার কাছে পৌঁছবার কোনো হ্যাঁ। পথের কিন্তু অভাব নেই, একদম, প্রচুর একদম। পথ মানে রয়েছে। মানে ইচ্ছা থাকলে তার কিন্তু মানে উপায় পথ হবেই। আছে আর কি, ইচ্ছা ঠিক। থাকলে উপায় আছে। নেক্সট কোশ্চেনে আমরা যাই। একদম। তো আমরা আসি আমাদের আজকের আলোচনার প্রসঙ্গে, অষ্টম ঘর। তাহলে এই কাঁটা লাগা গালের অষ্টম ঘরে যদি কোনো শুভ গ্রহ থাকতো তাহলে কি আমরা অন্য কোনো পিকচার পেতাম? মানে এই করুণ পরিণতিটা কি আমরা এড়াতে পারতাম? নিশ্চয়ই বলবো, আমি নিশ্চয়ই বলবো। তোমার কোশ্চেন ছিল যে মানে মানে অশুভ ঘরে যদি শুভ গ্রহ থাকতো বা হ্যাঁ। কিছু থাকতো। দেখো, সত্যি কথা বলতে অষ্টম ঘরে বৃহস্পতি বা শুক্র থাকলে হুম। মানে বাট ভেয়ার ডেডলি, মানে লোড অতিক্রম করতে পারে, বড় রূপান্তর ঘটে, নট নেসেসারিলি ডেট, কিন্তু মানসিক রিব্রিথ বা হেলথ রিকভারি স্ট্রাকচারটা দ্রুত ঘটে। এটা মাথায় রাখতে হবে যে ধরো আমাদের জীবনে মানে আমরা অনেক কিছু চিন্তা করে নিই, অনেক কিছু টেনশন করি, অনেক কিছু আমরা ভাবি। আমাদের গ্রহের কিন্তু মেজারমেন্ট, আমাদের গ্রহ যদি সঠিক স্থানে থাকে, সঠিকভাবে যদি থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের ঠিকঠাক যায়। দেখো ওরকম অবস্থায় মানে আরেকজন আছেন যিনি অনেকটা বয়স হয়ে গেছেন, 52+, সে এখনো একজন মানে ইয়াঙ্গেস্ট মহিলার মতো করছে। ঠিক কথা। তারপরে আমরা যদি আর একজনকে দেখি, শিল্পা শেট্টিকে, হ্যাঁ, ওনার বয়স নিশ্চয়ই। তো কম নয়, তো কিন্তু ওনাকে এখনো মনে হচ্ছে যে উনি 25-30 এরকম বয়স, 32। তো এই যে ওনারাও তো জিম করছে, হুম। তারাও তো তাদের তো মানে শরীর চর্চাটা করছে, কেন এই সমস্যাটা আসে? তো আমরা যেটা বলবো সেটা হলো যে আমরা দেখতে পাই যে তাদের থিঙ্কিংটা, তাদের মাইন্ডটা, তাদের মনটা, থিঙ্কিংটা কি, তারা কি ভাবছে, কি চিন্তা করছে। আমরা হয়তো তাদের উপরটা দেখি, হুম। আমরা কিন্তু তাদের ভিতরটা দেখি না। আমরা উপরে তাদের সৌন্দর্য দেখি, তাদের লাবণ্যটা দেখি, তাদের মানে আমরা লাক্সারিস লাইফটা দেখি, কিন্তু এই লাক্সারিস লাইফের মধ্যে, যেমন আমি ধরুন আমার কথা বলে যাচ্ছি, জয়দেব শাস্ত্রীর, সবাই উপরটা দেখছে, কিন্তু এই উপরের ভিতরে যে কিছু কষ্ট লুকিয়ে থাকে, যেমন বিভিন্ন সময় যে এতগুলি চেম্বার অ্যাটেন্ড করা, এতগুলি মানে মানুষের সাথে কনসাল্ট করা, মানে এত জায়গায় সেমিনার করা, এত চেম্বার মানে অ্যাটেন্ড করা, তো বিভিন্ন জায়গায় যাওয়া, রেমেডিস তৈরি করা, বিভিন্ন মানে সাধনার দিকে, সাধনার মার্গে, তন্ত্র সাধনার মধ্যে নিজেকে আবদ্ধ রাখা, এই যে সমস্ত কিছু একটা ক্রিয়াকলাপ, দেখবে যার যার জীবনে কোনোদিন পেন্ডিং রাখে না কিছু, সে ভীষণ ব্যস্ত। আর যে পেন্ডিং রেখে যায় সে ব্যস্ততা নয়, সে ঠিক আছে চলো কালকে ম্যানেজ করে দেবো। যে কাল করে তার জীবনের সময়ের অভাব ঘটে না, যে কাল করে। আর যে এখনই করব, কাল নয় এখন, যার জীবনে কাল নেই, যার জীবনে এখন আছে, সে কিন্তু কখনোই সময় পায় না, সময়টা খুব কম তার কাছে। তাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাদেরকে সবাইকে বলবো, যারা আমার এই অনুষ্ঠান দেখছো, তারা সময়ের মূল্যটা দাও, সময়ের কাজ সময় শেষ করো, এবং সময়ের কাজ সময় শেষ করলে কিন্তু অনেকটাই ভালো থাকবে। আর একটা কথা আমি বলবো, তোমাদেরকে চাইছি বলতে, আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমরা বাঁচি কিছু ভাবনা নিয়ে, আমাদের জীবনে বাঁচি কিছু আশা নিয়ে,
ধরো আমি যদি সহজে তোমাদেরকে বলি হ্যালো। যে সব সময় মানুষের ধারণা এমন ব্যাকগ্রাউন্ডে জন্মগ্রহণ করেন তার সংকট ঘটতে পারে যখন যখন ভালো করে শুনবে এই পয়েন্টটা, অষ্টম ঘরে দুর্বল গ্রহ প্লাস দশা প্লাস মানসিক শারীরিক চাপ, ফাস্টিং প্লাস মিটস, এখানে ট্রিগার মানে গান, ঘটনা, উপবাস, এইগুলি হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমি যদি সহজ ভাষায় বলি যে ফিজিওলজিক্যাল রেসপন্স ট্রিগার্স কার্ডিক অ্যারেস্ট। মানে তো, তার শারীরিক পরিস্থিতির জন্য কিন্তু এই যে হঠাৎ করে তার কার্ডিয়াক অ্যারেস্টটা হয়েছে, এটাই আপনি বলছেন। একদম। এবং, এটি জ্যোতিষে ঘটার সম্ভাবনা দেখে, কিন্তু সামাজিকভাবে অলওয়েজ অবাঞ্ছিত। সামাজিকভাবে অলওয়েজ অবাঞ্ছিত, মানে আমরা জ্যোতিষভাবে আমরা অনেক কিছু বিচার করতে পারি, কিন্তু আমরা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, কেন হবে না, যেমন স্বাস্থ্য, মন, মানসিকতার পিছে জ্যোতিষ নয়, তবে পরিস্থিতি ও দশা নিরীক্ষায় সহায়ক হয় এই জ্যোতিষ। ঠিক। দেখুন মানুষটিকে সঠিক সময়ে মেডিকেল অ্যাটেনশন পেলে বাঁচানো যেত, আমার মনে হয়। মানে অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন একদম বাস্তব কথা, যে জ্যোতিষ আমাদের সব সময় রক্ষা করতে পারে না। এই সময় যখন তার শারীরিক অবস্থা দুর্বল ছিল, তাকে সবার ইমিডিয়েট কাজ ছিল হচ্ছে তাকে একটা ডক্টরের কাছে নিয়ে যাওয়া, একটা হসপিটালে নিয়ে যাওয়া, এটাই আপনি বলছেন, তাই তো? গান নয়, জন্মকুণ্ডলী প্লাস দশা প্লাস শরীর মন, এই তিন একত্রে ঘটেছে। অষ্টম ঘর যদি দুর্বল হয় তবে মানে কার্ডিয়া ক্লাবস, ডিপ ইমোশনাল ক্রাশ পারে। কোনো অলৌকিক বা তন্ত্রর হাতিয়ার এখানে নেই। এটা হয় জ্যোতিষগত বিশ্লেষণ। মানে আমি তোমাকে একটা কথাই বলবো, যে সময় আমি যদি মরা মানুষটাকে তুমি যদি আমার কাছে নিয়ে, আমি বাঁচাতে পারবো না। তুমি যদি একজনকে মানে কাটা ছেঁড়া করে তুমি নিয়ে আসো, আমি বাঁচাতে পারবো না, কারণ তাকে বাঁচাবে ডক্টর, তাই না? এবং একজন যদি মৃত ব্যক্তিকে আমি কেন, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, তাই নয়? কিন্তু যদি সে জীবিত থাকে এবং সে জীবিত থাকা অবস্থায় দেখা গেল তাকে অপারেশন করতে হবে, সেটা তোমার ডক্টরের কাজ, মানে যার কাজ যেখানে সেটা তোমাকে করতে হবে। মানে অ্যাকচুয়ালি ওনার যে গ্রহগত অবস্থান, অষ্টম ঘরের গ্রহগত অবস্থান যদি ভালো থাকতো, তাহলে এই অবস্থাতে ওকে যদি নিয়ে যাওয়া হতো হসপিটালে, সে হয়তো বেঁচে যেত। এখন বাট যেহেতু গ্রহগত অবস্থানও ওনার খারাপ ছিল, তাই তাকে বাঁচানো গেল না। দেখো খারাপ একটা অবস্থা আছে, এবার ওর যে খারাপ অবস্থাটা রয়েছে, এবার সেই খারাপ অবস্থার মধ্যে যদি গ্রহগত দিক থেকে যদি ওর পজিটিভ ভাইব থাকতো, যদি ওই খারাপ গ্রহের সাথে যদি ভালো গ্রহ থাকতো, এবং ওই ঘরে যদি কোনো মানে কুগ্রহ না থেকে সুগ্রহ থাকতো, তাহলে কি হতো, অবস্থাটা ওকে মানে অপোজিট আমরা কোনো পরিস্থিতি পেতে পারতাম, ট্রিটমেন্ট করা যেত, বা আগে থেকে বুঝতে পারতো। দেখো আমি তোমাকে বলি, আমাদের যদি আমি যতদূর মেডিকেলটা বুঝি, দেখবে আমাদের যদি হার্ট অ্যাটাক হয় না, আমাদের অনেক সময় হার্ট অ্যাটাক সঙ্গে সঙ্গে কিন্তু হয় না। হার্ট অ্যাটাক হয়েছে মানে কি, তোমাকে কিন্তু আগে থেকে 7 দিন আগে থেকে সিমটম দেবে, এটা অনেকে বুঝতে পারে না, বা অনেকে পারে। দেখা গেল আমাদের কি হয়, গরম হয়, ঠান্ডা ঘাম হয় না, তো ঠান্ডা দেখবে তুমি ঘেমে যাচ্ছ একদম, মানে মানে ঠান্ডার মানে ঘাম হচ্ছে, আমি ঠান্ডায় আছি, আমি এসিতে আছি, কিন্তু আমি ঘামছি। এরকম আস্তে আস্তে কিছু সিমটম দেখা দেয়, এবং সেই সিমটমগুলি যখন আমরা বুঝতে পারি না, তখনই কিন্তু একটা বিপদের আশঙ্কা। এবার যারা বুঝতে পারে গ্রহগত ভালো রয়েছে, তোমার দেখা গেল তুমি বুঝতে পারছো তোমার সামনে এমন এক জায়গায়, তুই ঘামছিস কেন রে, চল ডাক্তার কাছে তোকে নিয়ে যাই, ডক্টর দেখাই, তাহলে সেই জায়গাটা তার হয়ে যাবে, ধরতে পারবে তুই এখনকার। তো এই ব্যাপারগুলো থাকে, সে কারণে যদি দেখা যায় কিছু খারাপ অশুভ প্রভাব আছে, আপনারা কি করেন, একটা প্রেসক্রিপশনে একটা কিছু ধারণ করতে বলেন। আমরা অশুভ গ্রহের প্রভাব থাকলেই আমরা তাকে অনেক নিয়ম নীতি রীতি আছে, আমরা মেনে চলার পদ্ধতিগুলি বলে দিই। আমরা ভগবান নয়, আই এম নট গড, আমরা ভগবান নই, আমরা একটা
পাঠ, তোমার বিশ্লেষণ করে তোমাদের পথটা দেখতে। কে আছো আমাদের সাথে? বলুন কে আছেন? কে নমস্কার। আছো? নমস্কার দাদা, হ্যাঁ। আমি পিন্টু বর্মন কথা বলছিলাম হুম। দেগঙ্গা বেড়াচাপার থেকে। হ্যাঁ হ্যাঁ। বলছি দাদা, আমি এই রিসেন্টলি একটা ফার্নিচারের ব্যবসা খুলেছি। হুম। সেই ব্যবসাতে মোটামুটি আজ 12 দিন হয়ে গেল, সেখানে কোনো মানুষের চল নেই। হুম। আমি কি ব্যবসাটাকে খুলে ভুল করলাম দাদা, নাকি কিছু কোন একটা উপায় বলুন যাতে আমার ব্যবসাটা নিয়ে আমি একটু এগোতে পারি বা কোনো লোকজন আসে। তুমি 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 99। তোমার বয়সটা বলো। বয়স 32। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে কোনো একটা গাছের নাম বলো। নিম গাছ। ফলের নাম বলো। আপেল। আচ্ছা, খুব ভালো বিজনেস করেছো তুমি, তোমার দ্বারা বিজনেসটা সম্ভব, তোমার দ্বারা বিজনেসটা হবে, তুমি ভালো কাজ করেছো। কিন্তু যে সময়টায় তুমি খুলেছো বা যে সময়টায় তুমি চুজ করেছো বা যে জায়গাটা তুমি চুজ করেছো, খুব ভালো করেছো, খারাপ নয়, আমি যে ভাইব্রেশনে দেখতে পাচ্ছি। কিন্তু সব থেকে বড় কথা হলো যে সঙ্গে সঙ্গে সব জিনিসের রেজাল্ট পাওয়া যায় না। মাত্র 12 দিন একটা বিজনেস তৈরি করতে কমসে কম মানুষের 2-3 বছর লেগে যায়, 5 বছরও লেগে যায়, আবার কারো 7 দিনের মধ্যে বিজনেসটা হয়ে যায়। এবার এখানে তোমার যে খুবই ভালো লাগছে দাদা। এবার যেটা আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি যে তুমি এখানে মানে তোমার 100%টা দিতে পারছো না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো যে তুমি তোমার কথার মধ্যে কিছু ভাইব্রেশন, কিছু মিস্টেক বা কিছু মানে লার্নিং, মানে কিছু শিক্ষা বা কিছু জিনিসের ভুল রয়েছে। হয়তো এই বিজনেস সম্বন্ধে তোমাদের পূর্বে আগে কোনো ধারণা ছিল না, নতুন করে খুলেছো, যেটা তোমার কোনো ধারণা নেই। ঠিক না ভুল বললাম? মানে ঠিক বলেছেন, একদম সঠিক ধারণা, কথা যার বলেছেন। জন্য তোমার এর মানে মধ্যে উনি কোনো ফার্স্ট knowledge- যে ফ্যামিলিতে বিজনেস করছেন। তুমি আচ্ছা। ফার্স্ট যে এই বিজনেসে তুমি হাত দিয়েছো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এর জন্য তোমার এই ব্যাপারগুলি হচ্ছে। এইগুলির জন্য তোমাকে কি করে একটা কনসাল্ট করে কি করতে হবে, তোমার গ্রহ চার্ট দেখে, যদি চার্ট না থাকে তাহলে হাত দেখে, মুখ দেখে, ফেস দেখে তোমার জন্য এই বিজনেসটা কি সম্ভব না, কত দূর এগোতে পারো, সেটা দেখে আমি সব ঠিক করে দিতে পারবো, কথা দিলাম তোমাকে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনার দাদা একটা কথা ছিল যে আপনার শুনলাম আপনার এখানে নাকি দেগঙ্গাতে আপনি কোথাও একটা চেম্বার খুলছেন, ঠিক আছে? তুমি নিচে যে নম্বরগুলি আছে, আমি চাই আপনার সাথে একবার ওখানে এসে একবার আপনার সাথে একটু হ্যাঁ, নিশ্চয়ই। নিচে যে নম্বরগুলি আছে সেই নম্বরে তুমি কন্ট্যাক্ট করো এবং আমার টিম তোমার সাথে যোগাযোগ করে একদম সম্পূর্ণভাবে তোমাকে ডিটেলসে জানিয়ে দেবে, কবে, কোথায়, কখন পাবে আমাকে জানিয়ে দেবে। আর তোমাদের সবাইকে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দেবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ। কোথা থেকে এসছেন আপনি? আমি এসেছি রায়দিঘি থেকে, 24 পরগনা, দক্ষিণ চব্বিশ রায়দিঘি থেকে। তা আমি এসেছি মানে 10টার সময়, এখনো পর্যন্ত এই যে আপনার 6:30 বাজে। মানে অনেক জায়গায় গেলে হয়তো অনেক জায়গায় যাওয়ার তাড়ায় যে সময়টা কীভাবে পেরিয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না। এই মায়ের মন্দিরে যখন থেকে এসেছি তখন যেন মায়ের আরাধনায় যেন থেকে গেছি, যে সময় পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। এই যে এখন ঘড়ির দিকে তাকাচ্ছি 6:30 বাজে, এই সময়টা যে কী করে গেল। আর এখানে সত্যি খুব মায়ের এখানে মন্দিরে এসে খুবই ভালো লাগছে। প্রথমত বলবো যে আপনি সেই শুধু সুন্দরবন এলাকা থেকে এসছেন, তো সেখান থেকে এখানে আসা মানে অনেকটা কষ্ট, তারপরেও এখানে আপনি বসে আছেন অনেকক্ষণ ধরে। তো এই যে এতক্ষণ ধরে অপেক্ষা, এতটা ধৈর্য ধরা, যে আমরা কথা শুনেছি না যে সবুরে ম্যাও ফলে, মানে ধৈর্য ধরলে আমরা কেষ্ট পাই, এরকম ধরনের কি কোনো আশা আপনার রয়েছে? বা এত জ্যোতিষতান্ত্রিক থাকা সত্ত্বেও আপনি এতটা পথ যে এসছেন, তার মাঝখানে তো কত জ্যোতিষতান্ত্রিক রয়েছেন, কেন আপনি অতিক্রম করে এলেন? এই আমরা তো ইউটিউব চ্যানেলে দেখেছি এই জ্যোতিষ তান্ত্রিকের, আর এই 51 ফিট কালীবাড়ি, এটা যে খুবই একটা দেখার মানে আগ্রহ ছিল আর কি। সেই আশাটা আজকের মানে পূর্ণ হয়েছে, কারণ উনি কাকদ্বীপেও বসতেন 25-30 কিলোমিটার, তবু কিন্তু মনটা চাইছে যেন যে 51 কালীবাড়ি একবার ঘুরে আসে। তা সেই আশাটা আজকের মানে পূর্ণ হয়েছে। এখানে এসে এখনো পর্যন্ত খুবই ভালো লাগছে, মানে যে কখন বাড়ি যাব সে কথাটা আর মনে নেই, আছি যেন খুব সময় এখানেই, মানে সময়টা চলে যাচ্ছে।